হ্যালো স্টুডেন্টস, আমাদের যেমন লাইভ ভিডিও হওয়ার কথা ছিল, আজকে লাইভ ক্লাস হওয়ার। ওকে, তো লাইভ ক্লাস স্টার্ট হয়ে গেছে। এবার থেকে ক্লাস 11 এবং ক্লাস 12-এর লাইভ ক্লাস হবে। হ্যাঁ, আর রেকর্ডেড ভিডিও কিন্তু আসবে না, এবার সব লাইভ ক্লাস হবে। তো তোমরা যদি চাও লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারো, আর যদি তোমাদের টাইম না থাকে, হয়তো এই সময় অন্য কোনো টিউশন থাকলো বা কিছু, তো তোমরা রেকর্ডেড ক্লাসও অ্যাটেন্ড করতে পারো। ওকে, তো 11 এবং 12-এর একদিন 11-এর ক্লাস আসবে এবং একদিন 12-এর ক্লাস আসবে। আচ্ছা, সাউন্ড আশা করি ক্লিয়ার আসছে। একবার কমেন্ট সেকশনে সবাই জানিয়ে দিও যে সাউন্ড প্লাস ভিডিও ঠিকঠাক আসছে কিনা। তো শুরু করা যাক স্থিতিস্থাপকতা। দেখো, আচ্ছা, এর আগে কিন্তু আমাদের মহাকর্ষ চ্যাপ্টার হয়ে গেছে পড়া। তো যারা মহাকর্ষ চ্যাপ্টার পড়োনি, হ্যাঁ, তারা অবশ্যই একবার দেখে নেবে, ঠিক আছে? তো সেমিস্টার 2 এর জন্য ক্লাস 11-এর দেখো, প্রথমে আমরা সংজ্ঞা দিয়ে স্টার্ট করব। স্থিতিস্থাপকতা কাকে বলে? বাহ্যিক বল প্রয়োগে কোনো বস্তুর আকার বা আয়তন পরিবর্তনের চেষ্টা করলে যে ধর্মের ফলে বস্তু এই পরিবর্তনকে বাধা দেয় এবং বল সরালে পূর্বের অবস্থায় ফিরে আসে, সেই ধর্মকে স্থিতিস্থাপকতা বলে। ওকে, তো ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। মনে করো একটা স্প্রিং আছে। এই স্প্রিংটাকে তুমি যখন টেনে লম্বা করতে যাবে বা ছোট করতে যাবে, ঠিক আছে, বড় করতে যাও বা ছোট করতে যাও, যাই করো না কেন, ও কিন্তু বাধা দেবে, ঠিক কি না? ও কিন্তু বাধা দেবে। ওকে, তো এই যে ঘটনাটা, এটাই স্থিতিস্থাপকতা। ওকে, আচ্ছা, একটু ওয়েট করো, আমি একটু সাউন্ডটা চেক করি। আচ্ছা, দেখো, বেশ, তাহলে যখন আমরা কোনো বস্তুর আকার বা আয়তন পরিবর্তন করতে চাই, তখন সেই বস্তু আমরা যে বল প্রয়োগ করি তার বিরুদ্ধে বাধা সৃষ্টি করে। এই যে ধর্মটা, একেই বলা হয় স্থিতিস্থাপকতা। একটা কোশ্চেন খুব আসে যে রাবার এবং ইস্পাতের মধ্যে কার স্থিতিস্থাপকতা বেশি এবং কেন? ঠিক আছে, এই কোশ্চেনটা বেশিরভাগ ছেলেপেলেই ভুল করে। সবাই মনে করে যে রাবারের স্থিতিস্থাপকতা বেশি, কারণ রাবারকে আমি টেনে বড় করতে পারছি, আর ইস্পাতকে আমি টেনে বড় করতে পারছি না, মানে সহজে পারছি না। তাহলে সবাই মনে করে যে রাবারের স্থিতিস্থাপকতা হয়তো বেশি, কিন্তু এই ধারণাটা ভুল। দেখো, সেই জন্য আমি এখানে উদাহরণ হিসাবে দিয়ে দিয়েছি, রাবার ও ইস্পাত উভয়ের স্থিতিস্থাপকতা আছে, কিন্তু ইস্পাতের স্থিতিস্থাপকতা রাবারের চেয়ে বেশি। কেন? স্থিতিস্থাপকতা বলছে আমি যখন কোনো বস্তুর আকার বা আয়তন পরিবর্তন করতে চাইবো, তখন সেই বস্তু আমার বিরুদ্ধে বাধার সৃষ্টি করবে। এই যে ধর্মটা, এই বাধা দেওয়ার যে ধর্মটা, সেটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। তাহলে যে বেশি বাধা দিতে পারবে তার স্থিতিস্থাপকতা বেশি, তাই না? একটা রাবারকে তুমি যদি টেনে বড় করো, আর যদি একটা ইস্পাতকে টেনে বড় করো, তাহলে তোমাকে বাধা কে বেশি দেবে? নিশ্চয়ই ইস্পাত। তাহলে ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি, কারণ ইস্পাতকে বিকৃতি ঘটাতে গেলে বেশি পরিমাণে বল লাগে। এইটুকু লিখে দিলেই হবে। ওকে, আচ্ছা, আমি নেক্সট পেজে যাই। দেখো, এই স্থিতিস্থাপকতার পরিবর্তন আমরা করতে পারি কি করে? যদি আমরা ধাতুর সঙ্গে অপদ্রব্য মেশাই, তাহলে স্থিতিস্থাপকতা পরিবর্তিত হয়। বারবার বিকৃতি করলে স্থিতিস্থাপকতা কমে যায়, একে বলে স্থিতিস্থাপক ক্লান্তি। আচ্ছা, তোমাদের কাছে যদি রাবার ব্যান্ড থাকে, ওই রাবার ব্যান্ডটাকে তুমি যদি বারবার বারবার টানো না, একটা সময় পরে দেখবে যে এই রাবার ব্যান্ডটা আর নিজের অবস্থায় ফিরে আসছে না। তুমি একবার টানলে আবার ছোট করলে, একবার টানলে আবার ছোট করলে, তুমি যদি বারবার বারবার এই একই ঘটনা করতে থাকো, দেখবে এই রাবার ব্যান্ডটা আর কিন্তু আগের অবস্থায় ফিরে আসছে না। তার কারণ তখন ও স্থিতিস্থাপকতা হারিয়ে ফেলেছে বা কমে গিয়েছে। একে বলে স্থিতিস্থাপক ক্লান্তি বা ইলাস্টিক ফ্যাটিগ। কোমলায়ন কোমলায়ন করলে ধাতুর স্থিতিস্থাপকতা কমে। তাপমাত্রা বাড়লে স্থিতিস্থাপকতা কমে, তাপমাত্রা কমলে স্থিতিস্থাপকতা বাড়ে। ইনভার
ইনভার এমন একটা ধাতু যার স্থিতিস্থাপকতা তাপমাত্রার সঙ্গে পরিবর্তিত হয় না, এটা মনে রেখো। ওকে, এগুলো একদম জেনারেল ফ্যাক্ট, এখান থেকে ছোট কোশ্চেন হতে পারে। এবার আমরা পড়ব পূর্ণ দৃঢ় বস্তু কি। যে বস্তুর ওপর যত বড় বাহ্যিক বলই প্রয়োগ করা হোক না কেন কোনো রকম বিকৃতি ঘটে না, তাকে পূর্ণ দৃঢ় বস্তু বলে। স্যার তাহলে ইট কি পূর্ণ দৃঢ় বস্তু? পূর্ণ দৃঢ় বস্তুর সংজ্ঞাটা কি বললে? আমি তার উপর যত বলই প্রয়োগ করি না কেন তার কোনো বিকৃতি ঘটবে না। আচ্ছা তোমরাই বলো, প্রকৃতিতে কি এরকম কোনো বস্তু পাওয়া যায়? যায় না। কেন? কারণটা বলি, দেখো, ইটকে তুমি হাতে করে কিল মেরে দিলে ভাঙলো না, কিন্তু তুমি যখন একটা হাতুড়ি করে একটা বাড়ি মেরে দেবে তখন তো ভেঙে যাবে। আর পূর্ণ দৃঢ় বস্তুর সংজ্ঞা কি বলে? যে কোনোভাবেই বিকৃতি ঘটানো যাবে না। তাহলে পূর্ণ দৃঢ় বস্তু বাস্তবে সম্ভব নয়। হিরে ও কাঁচ অনেকটা পূর্ণ দৃঢ় বস্তু হিসাবে ধরা যায়। নেক্সট, তাহলে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কি? যে বস্তু বাহ্যিক বলের প্রভাবে বিকৃত হয়ে বল অপসারণ করলে অবিকল পূর্বাবস্থায় ফিরে আসে তাকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে। এই রকম বস্তু বাস্তবে হয় না। তুমি একটা বস্তুকে আকার বা আকৃতির পরিবর্তন করলে দিয়ে তারপরে আবার ছেড়ে দিলে হয়তো আগের অবস্থায় আসবে, কিন্তু পুরোপুরি আসবে না, ঠিক আছে, কিছুটা হলেও কিন্তু বিকৃতি ঘটে থাকবে। তাই আমরা পূর্ণ স্থিতিস্থাপক বস্তুও কিন্তু বাস্তবে পাই না। তাহলে পূর্ণ দৃঢ় বস্তুও পাই না, আবার পূর্ণ স্থিতিস্থাপক বস্তুও কিন্তু আমরা বাস্তবে পাই না, ঠিক আছে। ইস্পাত অনেকটা পূর্ণ স্থিতিস্থাপক, অনেকটা, কিন্তু পুরোপুরি নয়। বেশ, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি পড়লাম? পূর্ণ দৃঢ় আর পূর্ণ স্থিতিস্থাপক। পূর্ণ দৃঢ় বস্তু কি না, যে বস্তু ওপর বল প্রয়োগ করলে তার বিকৃতি ঘটে না, আমি যত বলই প্রয়োগ করি না কেন তার কোনো রকম বিকৃতি ঘটে না, সেই বস্তুকে বলা হয় পূর্ণ দৃঢ় বস্তু। এইরকম বস্তু আমরা বাস্তবে পাই না, আর পূর্ণ স্থিতিস্থাপক বস্তুও আমরা বাস্তবে পাই না। স্থিতিস্থাপক সীমা কি? বাহ্যিক বলের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত কোনো বস্তু স্থিতিস্থাপক আচরণ করে, এই সীমাকে বলে স্থিতিস্থাপক সীমা। তুমি দেখো না, একটা রাবার ব্যান্ড নাও, টানো টানো, ঠিক আছে, এতটা পর্যন্ত টানলে আবার আগের অবস্থায় আসবে, তুমি এতটা পর্যন্ত টেনে দাও তো, দেখো আর আগের অবস্থায় আসছে না। তাহলে যে লিমিটের পরে ও আর আগের অবস্থায় ফিরে আসছে না তাকেই বলা হয় ইলাস্টিক লিমিট বা স্থিতিস্থাপক সীমা। তাহলে কার স্থিতিস্থাপক সীমা বেশি? ইস্পাতের, আর রাবারের স্থিতিস্থাপক সীমা কম। আচ্ছা, এটা তো পূর্ণ প্লাস্টিক বা অস্থিতিস্থাপক বস্তু। যে বস্তু বাহ্যিক বলের প্রভাবে বিকৃত হয়ে বল সরালেও আগের অবস্থায় ফিরে আসে না, বরং বিকৃত অবস্থাতেই থেকে যায়, তাকে পূর্ণ প্লাস্টিক বস্তু বলে। তো এই সংজ্ঞাগুলো আমাদেরকে করে রাখতে হবে। বাস্তবে কোনো বস্তুই কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক নয়। আংশিক স্থিতিস্থাপক বস্তু, আমরা বাস্তবে যেটা পাই সবই পাই আংশিক স্থিতিস্থাপক বস্তু। তার মানে যে বস্তু বাহ্যিক বলের প্রভাবে বিকৃত হয়ে বল সরালে আংশিকভাবে পূর্বাবস্থায় ফিরে আসে তাকে আংশিক স্থিতিস্থাপক বস্তু বলে। আংশিকভাবে পূর্বাবস্থায় ফিরে আসে, পুরোপুরি পূর্বাবস্থায় ফিরে আসে না, আংশিকভাবে পূর্বাবস্থায় ফিরে আসে। বাস্তবে আমরা যা কিছু দেখি সবই কিন্তু এই আংশিক স্থিতিস্থাপক বস্তু। বোঝা গেল কি বললাম? আচ্ছা, নেক্সট, বিকৃতি। বিকৃতি কি? বাহ্যিক বলের প্রভাবে কোনো স্থিতিস্থাপক বস্তুর বিভিন্ন অংশের আপেক্ষিক সরণ ঘটলে তার দৈর্ঘ্য, আয়তন বা আকৃতির পরিবর্তন ঘটে, এই পরিবর্তনকে বিকৃতি বলে। দৈর্ঘ্যগত বিকৃতি হয়, আয়তনগত বিকৃতি হয়, আকৃতিগত বিকৃতি হয়। জিনিসটা কি স্যার একটু বুঝিয়ে বলুন। বলি, মনে করো এখানে একটা তার বাঁধা আছে, এই তারটাকে কি করেছো, তুমি একটা কোনো কিছু ঝুলিয়ে দিয়েছো এই তারের শেষ প্রান্তে। যখনই ঝুলিয়ে দেবে একটা ভর, মনে করো কোনো একটা ভারী বস্তু ঝুলিয়ে দিলে, তাহলে কি হবে? ওর দৈর্ঘ্য বেড়ে যাবে, বাড়লো তো। তাহলে ওর আসল দৈর্ঘ্য কত ছিল? ধরে নাও ওর আসল দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল, আর দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে হলো মনে করো এল প্লাস এল, ঠিক আছে। তাহলে বিকৃতি হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন বাই আসল দৈর্ঘ্য। তাহলে এটা কি? এটা দৈর্ঘ্যগত বিকৃতি। বুঝতে পেরেছো? ক্লিয়ার? দেখো, এটাও দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য এর কি কোনো একক হবে? না। তাহলে বিকৃতি একটা মাত্রাহীন রাশি, এটা একটি এককহীন রাশি, এর কোনো এককও নাই, এর কোনো মাত্রাও নাই। বুঝছো? বেশ, এবার আমি নেক্সট পেজে যাই, দেখি কি বলছে। এবার পীড়ন। দেখো,
তুমি যখন একটা বস্তুকে বল প্রয়োগ করে বিকৃতি ঘটিয়ে দিলে, ঠিক আছে, তুমি যখন একটা বস্তুকে বল প্রয়োগ করে বিকৃতি ঘটিয়ে দিলে, সেই বস্তুটা কিন্তু কখনোই চাইবে না যে তুমি ওকে বিকৃতি ঘটাও, ও তোমার এগেনস্টে একটা বল প্রয়োগ করবে। ঠিক আছে, কি বলছি ক্লিয়ার? ধরে নাও এই স্প্রিংটাকে তুমি যখন এই দিকে টেনে বল প্রয়োগ করলে, ওই স্প্রিং কিন্তু কোনোদিন চাইবে না তুমি ওকে টেনে লম্বা করে দাও, ও কিন্তু তোমার এগেনস্টে একটা বল প্রয়োগ করবে। ঠিক আছে, তো সে একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করবে সেইটাই হচ্ছে পীড়ন। তুমি একটা তারকেও ভাবতে পারো, মনে করো এই একটা তার, ঠিক আছে, এই তারকে তুমি যখন টেনে লম্বা করতে চাইছো, তখন ওই তারের ভেতরে কিন্তু একটা বল উদ্ভূত হচ্ছে। ঠিক আছে, যে বলটা উদ্ভূত হচ্ছে সেই বলকে আমি যদি এই ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিই তাহলেই পেয়ে যাব পীড়ন। তার মানে একক ক্ষেত্রফলে উদ্ভূত বলকে পীড়ন বলে। বুঝতে পেরেছ? একক ক্ষেত্রফলে উদ্ভূত বলকে পীড়ন বলে। তাহলে পীড়নের একক কি? পীড়নের একক হচ্ছে গিয়ে নিউটন পার মিটার স্কয়ার, বল বাই ক্ষেত্রফল, একেই আমরা কি বলেছিলাম? পাস্কাল। বুঝতে পেরেছ? নেক্সট, তাহলে গাণিতিক সংজ্ঞা কি বলে না, পীড়ন সমান প্রযুক্ত বাহ্যিক বল বাই বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এবার দেখো নিউটনের থার্ড ল কি বলছে, যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, ঠিক কি না বলো? বেশ, তাহলে যখন কোনো একটা তারকে তুমি টেনে লম্বা করতে চাইছো, তুমি যে বলটা প্রয়োগ করছো ও তো ভেতর দিকে সেই বলটাই প্রয়োগ করবে, তাই না? তাহলে উদ্ভূত বল আর প্রযুক্ত বলের মান কিন্তু একই। উদ্ভূত বল আর প্রযুক্ত বলের মান কিন্তু একই। কেমন? বেশ, তাহলে আমরা এখানে যেটা লিখেছিলাম যে উদ্ভূত বল বাই ক্ষেত্রফল, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফলও কিন্তু বলা যেতে পারে পীড়নের সংজ্ঞা হিসাবে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান ও বিপরীতমুখী, তাই পীড়নের মান একক ক্ষেত্রফলে প্রযুক্ত বাহ্যিক বলের মানের সমান ধরা হয়। নেক্সট, নইলে অনেকে এই জায়গাটা একটু গুলিয়ে ফেলে। ঠিক আছে, তোমরা হয়তো এখনই ভাববে যে স্যার আপনি যে বললেন যে একক ক্ষেত্রফলে উদ্ভূত বলকে পীড়ন বলে, তাহলে এখানে কেন প্রযুক্ত বল বলছেন? এটা তো ঠিক, কারণ নিউটন কি বলছে যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে, তার মানে যেটা উদ্ভূত বল সেটাই হচ্ছে প্রযুক্ত বল। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। আচ্ছা, এবার নেক্সট দেখো রবার্ট হুক। এবার হুকের সূত্র পড়ব। হুক একটা সায়েন্টিস্টের নাম, তোমরা সবাই জানো। 1676 খ্রিস্টাব্দে স্থিতিস্থাপকতার মূল সূত্রটি তিনি উত্থাপন করেছিলেন। হুকের সূত্র বলছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক। তার মানে আমি যদি স্থিতিস্থাপক সীমাকে না ক্রস করি তাহলে বিকৃতি যত বাড়বে পীড়ন তত বাড়বে, বিকৃতি যত বাড়বে পীড়ন তত বাড়বে। ঠিক আছে, তাহলে পীড়ন হলো বিকৃতির সমানুপাতিক। ঠিক, এবার আমরা তো সবাই জানি যে এইটা থেকে যখন আমরা ইকুয়াল চিহ্ন আনি তখন একটা ধ্রুবক আসে, তাহলে পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক। এইটাই হচ্ছে হুকের সূত্র। এই ধ্রুবকটিকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। খুব ইম্পর্টেন্ট সূত্রটা, পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছিল। নেক্সট, বেশ, এবার এখানে আমি কয়েকটা কথা বলবো। এই যে তোমরা পড়লে স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটা দৈর্ঘ্যের ক্ষেত্রে একরকম হবে, তখন আমরা তাকে বলবো ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক, মনে করো কোনো একটা তার আছে, তার দৈর্ঘ্য তুমি বড় করে দিলে, সেই ক্ষেত্রে স্থিতিস্থাপক গুণাঙ্কটা হবে ইয়ং গুণাঙ্ক। ঠিক আছে, যখন তুমি ক্ষেত্রফল বড় করে দেবে, বা ক্ষেত্রফল ছোট করে দেবে, মানে যখন ক্ষেত্রফলের বিকৃতি ঘটাবে তখন সেটা হবে যে তোমার, আচ্ছা আগে আয়তনটা বলি, ঠিক আছে, তারপরে ক্ষেত্রফল আসছে, তখন ক্ষেত্রফল বিকৃতি গুণাঙ্ক হবে। আর যখন আয়তনের কেস হবে তখন আয়তন বিকৃতি গুণাঙ্ক হবে। তো এক এক করে যখন আসবে তখন সেগুলো বলবো, এগুলো নিয়ে এখন এত ভাবার দরকার নেই। ঠিক আছে, তাহলে এবার আমরা আসি ইয়ং গুণাঙ্কতে। তার মানে তুমি একটা জিনিস বুঝে রাখলে যে স্থিতিস্থাপক গুণাঙ্কের এক একটা কেসে এক এক রকম নাম, কখনো ইয়ং গুণাঙ্ক, কখনো আয়তন বিকৃতি গুণাঙ্ক, কখনো কৃন্তন, পীড়ন বাই কৃন্তন বিকৃতি, তার মানে দৃঢ়তা গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে কখনো দৃঢ়তা গুণাঙ্ক, কখনো ইয়ং গুণাঙ্ক, কখনো আয়তন বিকৃতি গুণাঙ্ক, এক এক সময় এক এক রকম কিন্তু এর নাম হবে। ঠিক আছে, তো এটাই আমি তোমাকে বলে রাখলাম, তাহলে এরপরে আর অসুবিধা হবে না। এবার আমরা পড়ব
ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক কোন কেস? যখন তুমি একটা তারকে দৈর্ঘ্যে বড় করছো, এর দৈর্ঘ্য বড় করে দিয়েছো, কারণ এখানে তুমি মনে করো একটা এম ভর ঝুলিয়ে দিয়েছো, তাহলে এইদিকে কত বল কাজ করবে? এমজি বল কাজ করবে, তাহলে এই তারের দৈর্ঘ্য বেড়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। তো এই যে দৈর্ঘ্যে বাড়লো তারটা, এই ধরনের বিকৃতিকে বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি। বাহ্যিক বলের ক্রিয়ায় যদি কোনো বস্তুর মূলত দৈর্ঘ্যের হ্রাস বা বৃদ্ধি হয়, তবে বস্তুর বিকৃতিকে অনুদৈর্ঘ্য বিকৃতি বলা হয়। তাহলে দৈর্ঘ্য সম্পর্কে যে বিকৃতি, তা হলো অনুদৈর্ঘ্য বিকৃতি। এবার এমনি এমনি তো বাড়ে নাই বাবা, ঠিক আছে, তুমি বল প্রয়োগ করেছো তবেই বেড়েছে। তার মানে তুমি যখন বল প্রয়োগ করেছো, ওর ভেতরে পীড়নের উদ্ভব হয়েছে, তাহলে সেই পীড়নটা কি হবে না, অনুদৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে বস্তুর অভ্যন্তরে উদ্ভূত পীড়নকে অনুদৈর্ঘ্য পীড়ন বলে। ঠিক আছে, বেশ। এই অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্যর বিকৃতির যে অনুপাত, তাকেই বলা হবে ইয়ং গুণাঙ্ক। বিশাল ভাইটাল একটা কোয়েশ্চেন, যে ইয়ং গুণাঙ্ক কাকে বলে না, স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির ভাগফলকে ইয়ং গুণাঙ্ক বলে। অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তার মানে এই যে আমি ছবিটা এখানে এঁকেছিলাম, হ্যাঁ, এখান থেকে তুমি একটা রাশিমালা আনতে পারো। ঠিক আছে, দেখো কি হবে। ধরে নাও এইটা একটা তার ছিল, ওকে, এই তারটাকে তুমি দৈর্ঘ্যে বড় করে দিয়েছো, কারণ এখানে তুমি কি নিয়েছো, একটা ভর ঝুলিয়ে দিয়েছো, তাহলে এমজি বল কাজ করছে। এই তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো, অরিজিনাল ছিল মনে করো এল, আর এইটা মনে করো এল প্লাস এল। তাহলে হ্যাঁ, অনুদৈর্ঘ্য পীড়ন হচ্ছে বল বাই ক্ষেত্রফল, আর অনুদৈর্ঘ্য বিকৃতি দৈর্ঘ্য বৃদ্ধি বাই আসল দৈর্ঘ্য, এইটা সমানই ইয়ং গুণাঙ্ক। বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার তুমি এফ এর জায়গায় এমজি লিখতেই পারো, তাহলে এমজি বাই এ ইন্টু এল বাই এল। ঠিক আছে, ক্লিয়ার? কি বললাম, এই এটা কি, এই এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। মনে করো এই তারটা সিলিন্ডারের মতো দেখতে, এরকম সিলিন্ডারের মতো এই তারটা দেখতে, তাহলে এই ক্ষেত্রফলটা কেমন হবে, বৃত্ত, পাই আর স্কোয়ার। তখন তুমি এই এ এর জায়গায় কিন্তু পাই আর স্কোয়ারও লিখতে পারো। বুঝে গেল? তাহলে এইটা হলো ইয়ং গুণাঙ্কের রাশিমালা, তোমরা নোট করে রেখে দিতে পারো। আমি তোমাদের বইয়ের ছবিটাও এখানে দিয়ে দিয়েছি, দেখো ছবি, আর এখান থেকে এতটা ইয়ং গুণাঙ্কের রাশিমালা তোমার কাছে চাইতে পারে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি ইয়ং গুণাঙ্কের রাশিমালাটা। তোমাকে বলবে যে ইয়ং গুণাঙ্কের একক কি, আগে বলো স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি। আগে এই পাতায় ফিরে যাই, এই যে আমরা পড়লাম স্থিতিস্থাপক গুণাঙ্ক পীড়ন বাই বিকৃতি, এর একক কি? স্যার বিকৃতির কোনো একক নাই, তাহলে নিচে তো কোনো একক হবে না স্যার। আর পীড়নের একক নিউটন পার মিটার স্কয়ার, তার মানে পাস্কাল। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কেরও একক হবে নিউটন পার মিটার স্কয়ার। পীড়নের যা একক, স্থিতিস্থাপক গুণাঙ্কের তাই একক। ইয়ং গুণাঙ্কটাও তো এক ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্কই, তাই না? তাহলে এরও একক কি হবে, এরও একক কিন্তু হয়ে যাবে, হ্যাঁ, পীড়নের এককের সঙ্গে একই। পীড়নের যা একক, এরও তাই একক। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, বেশ। এইবার আচ্ছা, এক মিনিট, আমি একবার চ্যাট সেকশনটা চেক করি, কে কি লিখছে দেখি। ক্লাস 10-এর স্টুডেন্টরা লিখছে যে আজকে ক্লাস 10-এর ক্লাস কি হবে না, হ্যাঁ হবে, একটু লেট হবে। ঠিক আছে, একটু লেট হবে। ওকে, এবার আমরা নেক্সট কনসেপ্টে যাই, কি বলছে দেখা যাক, এখান থেকে আর কি কোশ্চেন হতে পারে সেটা বলি। আচ্ছা, ইয়ং গুণাঙ্কের একক তো হলো। এই কোশ্চেনটা না খুব দেয়, যে তামার ইয়ং গুণাঙ্ক 1.26 ইন্টু 10⁻12 ডাইন পার সেমি স্কোয়ার, এর অর্থ কি? বহুবার কোশ্চেনটা এসেছে, ভালো করে দেখে যাবে। ঠিক আছে, এটা যদি তুমি বুঝতে পারো তাহলে মুখস্থ করার দরকার নেই। ঠিক আছে, তার মানে একক অনুদৈর্ঘ্য বিকৃতি উৎপন্ন করতে তারটির প্রস্থচ্ছেদের প্রতি বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলে এত ডাইন বল প্রয়োগ করতে হবে। আচ্ছা একটা কথা বলো, এই যে তুমি পড়লে ওয়াই ইকুয়াল টু কি, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, ঠিক কিনা বলো, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। বেশ, যদি বিকৃতি এক হয় তাহলে ওয়াই সমান কি হবে,
তখন ওয়াই সমান হবে এফ বাই এ, যদি বিকৃতি এক হয়, যদি বিকৃতি এক হয় তাহলে ওয়াই সমান এফ বাই এ। আচ্ছা, যদি ক্ষেত্রফলও এক হয় তাহলে কি হবে, ওয়াই সমান এফ। তাহলে সংজ্ঞা তুমি নিজে বানিয়ে নাও যে একক বিকৃতি ঘটাতে গেলে, হ্যাঁ, এই কথার অর্থ হচ্ছে কোনো তামার তারের একক অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটাতে গেলে তারটির একক প্রস্থচ্ছেদে বা 1 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফলে 1.26 ইন্টু 10⁻12 ডাইন বল প্রয়োগ করতে হবে। ব্যাস হয়ে গেল, সবকিছু একক, একক বিকৃতি, হ্যাঁ, একক ক্ষেত্রফল, ব্যাস ক্লিয়ার। নেক্সট দেখো, সমপ্রস্থচ্ছেদ যুক্ত একটা মোটা দণ্ডকে কোনো দৃঢ় অবলম্বন থেকে ঝোলানো হলে দণ্ডটির নিজস্ব ওজনের জন্য দৈর্ঘ্য পরিবর্তনের রাশিমালা নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট একটা এটা প্রমাণ, ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এটা বারবার আসে, ভালো করে এটা দেখে যাবে। দেখো কি বলছে, বলছে একটা সিলিন্ড্রিক্যাল ওয়্যার, একটা সিলিন্ড্রিক্যাল ওয়্যার এখানে যুক্ত করা আছে। আচ্ছা, এর তো নিজস্ব একটা ওজন আছে, ঠিক আছে, ধরে নাও এর ওজন mg, ঠিক, তাহলে এর নিজের ওজনের জন্য এর দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে, তো সেই দৈর্ঘ্য বৃদ্ধিটা কতটা তার রাশিমালা বের করতে হবে। বুঝতে পেরেছো কি বলছি? বেশ, ধরে নাও এর যেটা অরিজিনাল দৈর্ঘ্য সেটা এল, এইটা হচ্ছে এর অরিজিনাল দৈর্ঘ্য, এইটা তো ক্ষেত্রফল এ, ঠিক আছে, এটা ক্ষেত্রফল এ। বেশ, এর ভর কেন্দ্র কোথা থাকবে, মিডিলে, তার মানে আমি এরকম ভাবতে পারি যে পুরো mg ভরটা এই মিডিলে কাজ করছে, এইখানে, কারণ সুষম একটা দণ্ড, তাহলে পুরো mg ভরটা কোথা কাজ করছে, আমি ধরে নিলাম যে মিডিলে কাজ করছে, এখানে কাজ করছে mg বলটা। বেশ, তার মানে এই অর্ধেক দৈর্ঘ্যটা কত, এই অর্ধেক দৈর্ঘ্যটা l/2। এবার আমরা জানি ইয়ং গুণাঙ্ক সমান পীড়ন বাই বিকৃতি। স্যার পীড়ন তো স্যার বল বাই ক্ষেত্রফল, বল হচ্ছে স্যার mg আর ক্ষেত্রফল a, আর বিকৃতিটা কত হবে স্যার, দেখো মাঝখানে পুরো ওজনটা কাজ করছে, তুমি কি এরকম ভাবতে পারো না যে এখান থেকে l/2 দৈর্ঘ্যের একটা তার ঝুলছে, এখান থেকে l/2 দৈর্ঘ্যের একটা তার ঝুলছে, তার শেষ প্রান্তে mg ওজন লাগানো আছে, এটাও তো ভাবতে পারো, তাই না, ঠিক কি না? তাহলে এখানে এরকম করে আমাদেরকে কিন্তু নিতে হবে, কারণ এর শেষ প্রান্তে কিন্তু ভরটা কাজ করছে না, ভরটা কাজ করছে মিডিলে। তাহলে অরিজিনাল দৈর্ঘ্যটা কত, l/2 বাই দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে ধরে নিলাম স্মল এল, তাহলে বাই এল, ঠিক আছে, তাহলে হলো কত mg বাই a, ঠিক আছে, mg বাই a ইন্টু l/2, এটাকে তুমি যদি আরো ব্রেক করো তাহলে y ইকুয়াল টু কি আসছে দেখো, y ইকুয়াল টু mg বাই a ইন্টু, এই পাতায় চলে এসো, 2l/l, 2 ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল, স্মল এল বাই ক্যাপিটাল এল। চেয়েছে কি, ওরা কিন্তু চেয়েছে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে তার রাশিমালা, দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, এল ইকুয়াল টু এম, আচ্ছা, এ এল ওয়াই বাই 2mg, এইটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, দেখে নাও মিলল কিনা, এ এল ওয়াই বাই 2mg। আচ্ছা, এখানে কি একটু ভুল হলো, কিছু একটু চেক করা যাক, কোথাও কিছু ভুল হলো কিনা একবার চেক করা যাক, l/2, l/2, তাহলে 2l হবে। আচ্ছা, এখানেই দেখি, তাহলে l/2টা যদি আমি নিচে রাখি তাহলে উপরে গেল l আর নিচে এলো l/2, ঠিক, ও 2টা নিচে থেকে যাচ্ছে না, পীড়ন বাই বিকৃতি l/2, আচ্ছা এই জায়গাটায় ভুলটা করেছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি। আচ্ছা, বিকৃতি মানে কি, বিকৃতি মানে হচ্ছে দৈর্ঘ্য পরিবর্তন বাই অরিজিনাল দৈর্ঘ্য, দৈর্ঘ্য পরিবর্তনটা তো স্মল এল আর অরিজিনাল দৈর্ঘ্যটা কি l/2, এখানে লিখতে ভুল হয়েছে আমাদের, ঠিক আছে, এক্সট্রিমলি সরি। বেশ, এবার দেখো, তাহলে এটাকে তুমি যদি ভাঙো তাহলে mg বাই a চলে এলো ইন্টু l বাই, ওকে, l/2 উপরে গেল আর নিচে এলো l, আমি একবারে পুরো ব্রেক করেই দেখাচ্ছি, mg বাই a
ইন্টু এল বাই টু এল। ব্যাস, দেখো এবার ঠিক আছে। তাহলে ওয়াই ইকুয়াল টু এম জি এল বাই টু এ এল, ওয়াই ইকুয়াল টু এম জি এল বাই টু এ এল। চলো লেখা যাক, ওয়াই ইকুয়াল টু এম জি এল বাই টু এ এল। ও এখানে আচ্ছা, এটা ইরেজ করে ফেলেছি, দেখেছো? আমি গ্রুপে পিডিএফটা দিয়ে দেবো তোমাদেরকে। পুরোটা ইরেজ হয়ে গেল নাকি? এক মিনিট, হ্যাঁ পুরোটা ইরেজ হয়ে গেছে। যাই হোক, এটাকে আরেকবার করতে হবে। হ্যাঁ ঠিক আছে, দেখো এসছে। বেশ, তাহলে এল বাই টু এখানে এসছিল টু এল। আচ্ছা, কিছু তো প্রবলেম একটা হচ্ছে, এক মিনিট। ওকে, দেখো এবার ক্লিয়ার। তাহলে এল ইকুয়াল টু এম জি এল বাই টু এ ওয়াই, এম জি এল বাই টু এ ওয়াই। ওকে ক্লিয়ার। তাহলে এইটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধির রাশিমালা, এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধির রাশিমালা। বেশ, এবার এখানে আর একটা প্রুফ করতে দেয় যে এই দৈর্ঘ্য বৃদ্ধি রাশিমালাটাই রাখো, কিন্তু ইন টার্মস অফ ডেনসিটি নিয়ে এসো, তার মানে ঘনত্বের আকারে নিয়ে এসো। দেখো আমরা জানি ভর সমান আয়তন গণিত ঘনত্ব, ঠিক আছে? ভর সমান আয়তন গণিত ঘনত্ব। আয়তন মানে কত? পাই আর স্কয়ার এল, আর ঘনত্ব রো, ঠিক আছে? পাই আর স্কয়ার এল ইন্টু রো, এইটা হচ্ছে ভর। কারণ দেখো একটা তার যদি সিলিন্ড্রিক্যাল হয়, তাহলে এই তারের দৈর্ঘ্য যদি এল হয় আর ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে আয়তন কত? পাই আর স্কয়ার এল। তাহলে ঠিক আছে, আয়তন গণিত ঘনত্ব সমান হচ্ছে কি ভর। তাহলে এখানে ভরের জায়গায় লিখছি পাই আর স্কয়ার এল ইন্টু জি এল বাই টু এ ওয়াই। আই থিঙ্ক ক্লিয়ার। ওকে বেশ, এই পাই আর স্কয়ার, এই এ এর জায়গাতেও তো আমি পাই আর স্কয়ার লিখতে পারি, ঠিক আছে? এই জায়গাতেও তো আমি পাই আর স্কয়ার লিখতে পারি, তো পাই আর স্কয়ার কেটে যাবে, ঠিক আছে তো? বেশ, তাহলে জি এল এল বাই টু ওয়াই। আচ্ছা দেখে নাও, একবার দেখে নাও কি এসছে না এসছে। আচ্ছা, রো জি এল স্কয়ার বাই টু ওয়াই আমাদের কি এসছে? আচ্ছা ঘনত্বটাকে নিতে হবে না, এখানে তো ঘনত্ব একটা গুণ হবে, এখানে তো একটা ঘনত্ব গুণ হবে। তাহলে রো জি, আচ্ছা এই জায়গাটায় ক্যাপিটাল এল হবে, কারণ অরিজিনাল দৈর্ঘ্যটা আমাদের কিন্তু ক্যাপিটাল এল ছিল, দৈর্ঘ্য বৃদ্ধিটা স্মল এল ছিল। ওকে, তাহলে রো জি এল স্কয়ার বাই টু ওয়াই, রো জি এল স্কয়ার বাই টু ওয়াই। ওকে, এইটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধির রাশিমালা। দেখো রো জি এল স্কয়ার বাই টু ওয়াই, এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধির রাশিমালা ঘনত্বের টার্মে। ক্লিয়ার? ওকে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, আর পার্ট টু কালকেই আসবে। এতদূর পর্যন্ত অবশ্যই প্র্যাকটিস করে রাখবে, নইলে কিন্তু নেক্সটগুলো বুঝতে পারবে না। আর মহাকর্ষ চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, যারা করনি মহাকর্ষ চ্যাপ্টার তারা কমপ্লিট করে নেবে অবশ্যই। ওকে, বাই।